হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব ভারতে তুর্কি অভিযান সম্পর্কে। দুজন তুর্কি শাসক যারা ভারত অভিযান করেছিলেন, প্রথমজন হলেন গজনির সুলতান মাহমুদ, দ্বিতীয়জন হলেন মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি। এই গজনির সুলতান মাহমুদ তিনি একাদশ শতাব্দীতে ভারত অভিযান করেছিলেন, আর মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি দ্বাদশ শতাব্দীতে ভারত অভিযান করেছিলেন। মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি ভারতে তার সামরিক অভিযানের উদ্দেশ্য ছিল ভারতে একটা স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, অর্থাৎ তিনি ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠার অভিপ্রায় নিয়ে ভারতে এসেছিলেন। অপরদিকে গজনির সুলতান মাহমুদ তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠার অভিপ্রায় নিয়ে ভারতে আক্রমণ করেননি বা ভারতে তার সামরিক অভিযান পরিচালিত হয়নি। এক্ষেত্রে তার সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভারতের সম্পদ লুণ্ঠন করা, এবং ভারতের সম্পদ লুণ্ঠন করার অভিপ্রায় নিয়েই তিনি বারংবার ভারত আক্রমণ করেন। ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায় যে তিনি টোটাল 17 বার ভারত আক্রমণ করেছিলেন। সবার প্রথমে তুর্কিদের আদি পরিচিতি সম্পর্কে জেনে নিই। এই তুর্কিরা ছিলেন যাযাবর জাতি। প্রাথমিক জীবনে এরা যাযাবর ভিত্তিক জীবনযাপনের সাথেই অভ্যস্ত ছিল। এদের আদি বাসভূমি ছিল মঙ্গোলিয়া এবং সিনকিয়ান অঞ্চলে। পরবর্তীকালে এই তুর্কিরা ধীরে ধীরে ইরানীয় শাসক এবং আব্বাসীয় শাসকদের অধীনে এরা সৈন্যবাহিনী এবং দাস হিসাবে কাজ করত, প্রাসাদ রক্ষী হিসাবে কাজ করত। এই ইরানীয় শাসক এবং আব্বাসীয় শাসকদের অধীনে কাজ করার সুবাদে তারা ইরানীয় এবং ইসলামীয় আদব কায়দা তারা আয়ত্ত করে নিয়েছিল, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল। এবং পরবর্তীকালে আব্বাসীয় সাম্রাজ্যের পতনের পর যে সমস্ত আঞ্চলিক রাজ্যগুলির উত্থান হয়েছিল, সেই সমস্ত আঞ্চলিক রাজ্যের শাসক হিসাবে এই তুর্কিদের উত্থান হয়। এইভাবেই যাযাবর জীবন থেকে তুর্কিরা ধীরে ধীরে শাসক শ্রেণীতে উন্নীত হয়েছিল। এরকমই দুজন শাসকের নাম বললাম যারা ছিলেন গজনির সুলতান মাহমুদ, তিনি গজনি রাজ্যের শাসক ছিলেন। অপরদিকে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি, তিনি ঘুর রাজ্যের শাসক ছিলেন। গজনি রাজ্যের শাসক সুলতান মাহমুদ তিনি প্রথমবার ভারত আক্রমণ করেছিলেন তুর্কি শাসক হিসাবে। তাই সবার প্রথমে এই গজনি রাজ্যের বেসিক কিছু ইনফরমেশন জেনে নেব। নশো 77 থেকে 1186 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালে গজনি রাজ্যের সাম্রাজ্য স্থায়িত্ব ছিল, এবং এই গজনি রাজ্যের রাজধানী ছিল গজনি, যেটি বর্তমান আফগানিস্তানে অবস্থিত। এই গজনি রাজ্যের প্রথম শাসক ছিলেন, যিনি গজনি রাজ্যের প্রতিষ্ঠাতা, তার নাম ছিলেন আলাপ্তগিন। এই আলাপ্তগিন সামানিদ সাম্রাজ্যের সেনানায়ক ছিলেন। সামানিদ সাম্রাজ্য, এই সামানিদ সাম্রাজ্যের শাসকের সেনানায়ক ছিলেন, এবং এই সামানিদ সাম্রাজ্যের কর্তৃত্বকে অস্বীকার করে আলাপ্তগিন গজনি রাজ্যের প্রতিষ্ঠা করেন 977 খ্রিস্টাব্দে। আলাপ্তগিনের পরবর্তী শাসক ছিলেন সবুকতিগিন, এবং সবুকতিগিনের পরবর্তী শাসক সুলতান মাহমুদ, যিনি মাহমুদ গজনি নামেও পরিচিত। এই সুলতান মাহমুদ গজনি তিনি প্রথম তুর্কি শাসক যিনি ভারত আক্রমণ করেন বা ভারতে তার সামরিক অভিযান পরিচালিত হয়েছিল। এই গজনি রাজ্যের শেষ শাসক ছিলেন খসরু মালিক। আমরা এই সুলতান মাহমুদের ভারত অভিযান সম্পর্কে ডিটেল ডিসকাস করব। সুলতান মাহমুদের ভারত অভিযান। সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে টোটাল 17 বার ভারত আক্রমণ করেন, এবং এই 17 বার ভারত আক্রমণের মূল উদ্দেশ্য ছিল সম্পদ লুণ্ঠন করা। ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করার কোনো অভিপ্রায় তার ছিল না। তিনি বারংবার ভারত আক্রমণ করতেন এবং তিনি তার যে স্বভূমি অর্থাৎ গজনি রাজ্যে ফিরে যেতেন। ভারতে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে তার সর্বপ্রথম বাধা ছিল আফগানিস্তানের শাহী শাসক
জয়পাল এবং আনন্দপাল। 1000 খ্রিস্টাব্দ থেকে 1009 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে বারংবার আক্রমণের দ্বারা তিনি সবার প্রথমে আফগানিস্তানের এই শাহী শাসক জয়পাল এবং আনন্দপালকে পরাজিত করেন এবং আফগানিস্তানের ওপর গজনি রাজ্যের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। 1006 থেকে 1015 এই সময়কালের মধ্যে তিনি সিন্ধু, মুলতান এবং লাহোর দখল করেন। অর্থাৎ 1000 থেকে 1015 খ্রিস্টাব্দের মধ্যে তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্তের আফগানিস্তান, মুলতান, লাহোর এই অঞ্চলের ওপর গজনি সাম্রাজ্যের কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন। উত্তর পশ্চিম সীমান্তে স্থায়ী কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর সুলতান মাহমুদ 1015 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতের যে গাঙ্গেয় উপত্যকায় আক্রমণ চালালেন এবং উত্তরপ্রদেশের বুলন্দ শহর দখল করেন এবং লুটপাট চালালেন। 1019 খ্রিস্টাব্দে তিনি কনৌজ লুণ্ঠন করেন। 1019 খ্রিস্টাব্দ থেকে 1021 খ্রিস্টাব্দের সময়কালে তিনি রাজপুত জোটকে পরাজিত করেছিলেন। অর্থাৎ সুলতান মাহমুদের বিরুদ্ধে একটি রাজপুত জোট তৈরি হয়েছিল, যারা সুলতান মাহমুদের আক্রমণকে প্রতিহত করার বা তাকে পরাজিত করার একটা চক্রান্ত করেছিলেন। তিনি এই রাজপুত জোটকে পরাজিত করলেন এবং 1025 খ্রিস্টাব্দে তিনি গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেন। 1027 খ্রিস্টাব্দ ছিল তার শেষ সামরিক অভিযান। এরপর আর তিনি ভারতে কোনো প্রকার সামরিক অভিযান পরিচালনা করেননি। এতক্ষণ গজনি রাজ্যের শাসক হিসাবে সুলতান মাহমুদের ভারতের সামরিক অভিযান সম্পর্কে আলোচনা করলাম। এরপর মোহাম্মদ ঘুরি সম্পর্কে আলোচনা করব। মোহাম্মদ ঘুরি, যিনি দ্বিতীয় তুর্কি শাসক ভারতে সামরিক অভিযান করেছিলেন। এই মোহাম্মদ ঘুরি যিনি এই ঘুর রাজ্যের শাসক ছিলেন। তাই সবার প্রথমে এই ঘুর রাজ্যের কিছু বেসিক ইনফরমেশন জেনে নেব। এই ঘুর রাজ্যটি বর্তমান পশ্চিম আফগানিস্তানে অবস্থিত। গজনি এবং হিরাটের একটি মধ্যবর্তী অঞ্চল। এই ঘুর রাজ্যের আদি বাসিন্দা তারা মহাযান বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং সুলতান মাহমুদ যে সময়ে গজনির শাসক ছিলেন, এই সুলতান মাহমুদ ঘুর রাজ্য দখল করেছিলেন এবং এই অঞ্চলের অধিবাসীদের তিনি ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং ইসলাম ধর্ম এই অঞ্চলে প্রচার করেন। এইভাবে এই অঞ্চলের বাসিন্দা যারা আদি বাসিন্দা ছিলেন তারা ধীরে ধীরে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যায় এবং এই ঘুর রাজ্যের প্রথম শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন। এই আলাউদ্দিন হোসেনকে ঘুর রাজ্যের প্রথম শাসক হিসেবে ধরা হয়, যদিও ঘুর রাজ্যের উল্লেখযোগ্য শাসক হিসেবে দুজন শাসকের নাম পাওয়া যায়, গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর আর মুইজউদ্দিন মোহাম্মদ ঘুর। এই গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর এবং মুইজউদ্দিন মোহাম্মদ ঘুর এরা দুজনে দুই ভাই ছিল। এই গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর তিনি 1163 খ্রিস্টাব্দে তিনি সেলজুকদের কর্তৃত্ব বা অধীনতা থেকে মুক্ত হয়ে তিনি ঘুর রাজ্যের কার্যত একজন স্বাধীন শাসকে পরিণত হয়েছিলেন এবং যে সময়ে গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর তিনি ঘুর রাজ্যের শাসক ছিলেন, সেই সময়ে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুর তিনি গজনি রাজ্যের একজন প্রাদেশিক শাসক ছিলেন। এই গজনি রাজ্যের প্রাদেশিক শাসক হিসাবে থাকাকালীন সময়েই তিনি ভারতে সামরিক অভিযান পরিচালনা করেন। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি 1173 খ্রিস্টাব্দে গজনির সিংহাসন দখল করেন এবং গজনির সিংহাসনের তিনি একজন প্রাদেশিক শাসক হিসাবেই কাজ করতেন। 1175 খ্রিস্টাব্দে তিনি মুলতান দখল করেন, অর্থাৎ ভারতেই ছিল তার প্রথম আক্রমণ, যেখানে তিনি সর্বপ্রথম মুলতান দখল করলেন। ভারত আক্রমণ বা ভারতে সামরিক অভিযান পরিচালনা করার ক্ষেত্রে তার অন্যতম বাধা ছিলেন পৃথ্বীরাজ চৌহান, রাজপুত রাজা। এই পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে মোহাম্মদ ঘুরিকে দুটি যুদ্ধ করতে হয়েছিল। একটি তরাইনের প্রথম যুদ্ধ, যেটি 1191 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। এই তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান তিনি জয়লাভ করেন
1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। 1194 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি তিনি চান্দরির যুদ্ধে কনৌজের রাজা জয়চাঁদকে পরাজিত করলেন। এইভাবে মোহাম্মদ ঘুরি ধীরে ধীরে ভারতের বেশ কিছু অঞ্চল দখল করলেন। 1203 খ্রিস্টাব্দে ঘুর সাম্রাজ্যের যিনি শাসক ছিলেন, অর্থাৎ ঘুর সাম্রাজ্যের শাসক কে ছিলেন? গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর। এই 1203 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর মৃত্যুর পর ঘুর রাজ্যের সিংহাসনে তিনি বসলেন এবং 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়। মোহাম্মদ ঘুরির 1206 খ্রিস্টাব্দে মৃত্যুর পর তার বেশ কিছু অনুচর বা দাস যারা ভারতের বিভিন্ন অঞ্চলের শাসক হিসাবে তারা নিযুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন কুতুবউদ্দিন আইবক, যিনি দিল্লি এবং লাহোর দখল করেছিলেন এবং এই অঞ্চলের তিনি শাসক হিসাবে নিযুক্ত হন। নাসিরউদ্দিন কুবাচা, যিনি সিন্ধু প্রদেশ এবং মুলতানের দায়িত্ব পান। তাজউদ্দিন ইলদুজ, যিনি গজনি রাজ্যের দায়িত্ব পেয়েছিলেন। আর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যিনি বাংলা এবং বিহার দখল করেন। এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি বাংলা দখল করেছিলেন। সেই সময়ে বাংলার সেন বংশের শাসক ছিল লক্ষণ সেন। এই লক্ষণ সেনকে পরাজিত করে তিনি বাংলা এবং বিহার দখল করলেন। এইভাবেই 1206 খ্রিস্টাব্দের পরবর্তী সময় থেকেই দেখা যায় যে মোহাম্মদ ঘুরি যেসব অঞ্চলগুলি দখল করলেন সেই অঞ্চলগুলি তার যে অনুচর বা দাসদের দ্বারা শাসিত হচ্ছিল এবং মোহাম্মদ ঘুরির এই অনুচর বা দাসদেরকে বলা হতো মামেলুক। এবার দেখব যে 1206 খ্রিস্টাব্দে পর্যন্ত মোহাম্মদ ঘুরির যে ভারত অভিযান, সেই ভারত অভিযানের ফলে কি ঘটল। মোহাম্মদ ঘুরির ভারত অভিযান বা তুর্কি অভিযানের প্রত্যক্ষ ফল হিসাবে দেখা যায় যে ভারতে সুলতানি শাসনের প্রতিষ্ঠা হয়। কুতুবউদ্দিন আইবক তার অন্যতম একজন দাস, যিনি দিল্লি এবং লাহোরকে কেন্দ্র করে তিনি ভারতে সুলতানি শাসনের প্রতিষ্ঠা করলেন। 1193 খ্রিস্টাব্দে এই কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির অনুচর বা দাস হিসাবে তিনি দিল্লি দখল করেছিলেন এবং দিল্লি দখল করার পর তিনি এই অঞ্চলের কার্যত দায়িত্ব পেয়েছিলেন। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তিনি দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন এবং 1208 খ্রিস্টাব্দে সুলতান উপাধি গ্রহণ করলেন। এই 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবকের দিল্লির সিংহাসন আরোহণ ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ভারতবর্ষের ইতিহাসে একটি যুগের সূচনা ঘটে যাকে বলা হয় সুলতানি যুগ। বারোশো ছয় থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ভারতবর্ষের ইতিহাসে সুলতানি যুগ নামে পরিচিত। এই সুদীর্ঘ সময়কালে ভারতবর্ষে 5টি রাজবংশ রাজত্ব করেছিল। একটি হলো দাস বংশ, দ্বিতীয়টি খলজি বংশ, তৃতীয়টি তুগলক বংশ, চতুর্থ সৈয়দ বংশ, পঞ্চম হল লোদি বংশ। এই 1206 থেকে 1526 পর্বের যে শাসনকাল, এই শাসনকালই হলো ভারতবর্ষের সুলতানি শাসন। এই সুলতানি শাসনের 5টি যে রাজবংশ রাজত্ব করেছিল, এই 5টি রাজবংশের
আলাদা আলাদা ভিডিও তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। প্লে লিস্ট থেকে এই 5টি রাজবংশের যে হিস্ট্রি তার ডিটেল ডিসকাশন তোমরা দেখে নিতে পারো, তাহলে সুলতানি যুগের ক্রোনোলজি হিস্ট্রি তোমাদের বুঝতে সুবিধা হবে। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক যে রাজবংশ প্রতিষ্ঠা করলেন সেই রাজবংশই হলো এই দাস বংশ। এই দাস বংশ আবার বিভিন্ন নামে পরিচিত, যেমন দাস বংশকে মামেলুক বংশও বলা হয়, আবার একে ইলবারি তুর্কি বংশও বলা হয়। মামেলুক বংশ কেন বলা হয়? কারণ কুতুবউদ্দিন আইবকের যে সমস্ত অনুচর বা দাসরা থাকতেন তাদেরকে বলা হতো মামেলুক। যেহেতু কুতুবউদ্দিন আইবক যিনি মোহাম্মদ ঘুরির একজন অনুচর বা দাস ছিলেন, তাই তার প্রতিষ্ঠিত রাজবংশ মামেলুক রাজবংশ হিসাবে পরিচিত। অপরদিকে এটা ইলবারি তুর্কি বংশ নামে পরিচিত, কারণ কুতুবউদ্দিন আইবক এবং আরাম শাহ মানে কুতুবউদ্দিন আইবকের পরবর্তী শাসক আরাম শাহ বাদ দিয়ে পরবর্তী দাস বংশের যে সমস্ত শাসকরা ছিলেন তারা ইলবারি তুর্কিভুক্ত গোষ্ঠী ছিলেন, এবং সেই কারণে এই দাস বংশকে আবার ইলবারি তুর্কি বংশ বলা হয়। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।